আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক, সম্মানিত সহকর্মী, যারা এই অনলাইন ক্লাসে দূর দূরান্ত থেকে যুক্ত হয়েছ, সকলকে স্বাগত। আজকের এই অনলাইন ক্লাসে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরজামান, প্রভাষক, আইসিটি, গিনিদেবী আগরওয়াল মহিলা কলেজ, রুইয়া সদর, ঠাকুরগাঁও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পঞ্চম অধ্যায়। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের যে পাঠ, আজকে যে আমাদের পড়াশোনা, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়, অধ্যায় 5, প্রোগ্রামিং ভাষা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যাই হোক, সুপ্রিয় বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঝটপট এই ক্লাসটি শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদেরকে এই ক্লাসটি সম্পর্কে জানিয়ে দাও যে আমাদের এই অনলাইন ক্লাসটি চালু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আর তোমরা লাইক কমেন্ট করো, কে কোন জায়গা থেকে এই ক্লাসে যুক্ত হয়েছ সেটি জানিয়ে দিবা। পাশাপাশি এই ক্লাসটি তোমরা উপভোগ করার জন্য বই, খাতা, কলম নিয়ে বসে পড়ো ঝটপট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আজকের এই পাঠে। আজকে আমরা প্রথমে যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে প্রোগ্রাম। প্রোগ্রাম কি? প্রোগ্রাম হচ্ছে কি সেটা আমরা আগে দেখব। যে প্রোগ্রাম হচ্ছে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে আমরা বলবো। তাহলে আমরা লিখি এখানে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রোগ্রাম কাকে বলি এটা আমরা এখানে লিখে নিলাম। আমাদের এই প্রশ্নটি আসতে পারে জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে আমরা কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়, এটি আমরা মুখস্থ করব। প্রোগ্রামের নির্দেশসমূহকে আমরা আরেকটা প্রোগ্রামের নির্দেশ সমূহকে সোর্স কোড বলা হয়। আমরা এটা মনে রাখবো যে প্রোগ্রাম কাকে বলে। তাহলে আমরা বললাম যে কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিকভাবে কম্পিউটারের ভাষায় কতগুলো নির্দেশ বা কমান্ডের সমষ্টিকে আমাদের প্রোগ্রাম বলা হয়। প্রোগ্রামের নির্দেশ সমূহকে সোর্স কোড বলা হয়। আমরা জানি যে ইংরেজ কবি লর্ড বাইরনের কন্যা, ইংরেজ কবি লর্ড বাইরন কে লর্ড বাইরনের কন্যা কে লর্ড বাইরনের কন্যাকে লেডি অ্যাডা অগাস্টা। ইংরেজ কবি লর্ড বাইরনের কন্যা লেডি অ্যাডা অগাস্টা কম্পিউটার প্রোগ্রামিং ধারণার প্রবর্তন মনে করেন। তাহলে আমরা বলছিলাম যে ইংরেজ কবি লর্ড বাইরনের কন্যা লেডি অ্যাডা অগাস্টা কম্পিউটার প্রোগ্রামিং ধারণার প্রবর্তক মনে করা হয়। কাকে? লেডি অ্যাডা অগাস্টাকে। তাহলে আমরা কম্পিউটার প্রোগ্রামিং যে ভাষার প্রবর্তক, তাহলে কাকে বলবো আমরা? তাহলে আমরা বলবো কাকে, সেটা আমরা একটু দেখে নিই
এখানে বললাম যে ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা। ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা কাকে? লেডি অ্যাডা অ্যাগাস্টাকে কম্পিউটার প্রোগ্রামিং ভাষার প্রবর্তক বলে মনে করা হয়। এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তাহলে আমাদের এই প্রোগ্রাম থেকে আমাদের যে প্রশ্নটা আসার কথা সেটা আমরা এখানে প্রোগ্রাম কাকে বলে এটা একটু গুরুত্ব সহকারে দেখব। তারপরে আমরা সোর্স কোড কম্পিউটারের যে বিষয়টা সেটা আমরা এখানে দেখলাম। এরপরে আমরা চলে যাচ্ছি প্রোগ্রামের যে প্রোগ্রামিং ভাষা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঝটপট এই ক্লাসটি শেয়ার করে দাও আর তোমাদের যে বন্ধুরা রয়েছে তাদের মাঝে এই ক্লাসটি ছড়িয়ে দাও। প্রোগ্রামের ভাষা। তো প্রোগ্রামের ভাষা এটাও একটা সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, সেজন্য তোমরা এটিও ভালো করে পড়বা। তা আমরা একটু দেখি যে কাকে বলে। কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য, কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ বর্ণ অঙ্ক সংকেত এবং এগুলোর বিন্যাসের নিয়মগুলোকে এবং এগুলোর বিন্যাসের নিয়মগুলোকে একত্রে বলা হয় প্রোগ্রামের ভাষা। এর ক্ষেত্রে প্রোগ্রামের ভাষা বলা হয় প্রোগ্রামের ভাষা বলা হয় বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। তাহলে আমরা বললাম যে প্রোগ্রামের ভাষা, যে প্রোগ্রামের ভাষা হচ্ছে কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ বর্ণ অঙ্ক সংকেত এবং এগুলোর বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামের ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বা প্রোগ্রামের ভাষার আমরা প্রজন্ম করব। এবার প্রোগ্রামের ভাষার আমরা এবার বলব প্রজন্ম। প্রোগ্রামের ভাষার প্রজন্ম বা জেনারেশন আমরা এবার করব। উনিশশো সাল থেকেই শুরু হয় প্রোগ্রামিং ভাষার বা আবির্ভাবটা হয় 1945 সাল থেকে। আমাদের যদি প্রশ্ন হয় যে প্রোগ্রামিং ভাষার শুরুটা কত সাল থেকে শুরু হয়, তাহলে আমাদের বলতে হবে 1945 সাল। তাহলে এটা একটা প্রশ্ন হতে পারে। তাহলে এই প্রোগ্রামিং ভাষার প্রজন্মগুলোকে আমরা 5টি ভাগে বা 5টি প্রজন্ম এখানে দেখব। কয়টি? 5টি প্রজন্ম দেখব। কি কি? প্রথম প্রজন্ম, প্রথম প্রজন্মটা শুরু হয় 1945 সালে। প্রথম প্রজন্মটা শুরু হয় 1945 সালে, যেটাকে আমরা বলছি মেশিনের ভাষা। এই মেশিনের ভাষার শুরুটা কত সালে হয় যদি আমাদের প্রশ্ন আসে, তাহলে আমরা বলবো যে 1945 সালে। তাহলে আমাদের প্রশ্ন হতে পারে প্রথম প্রজন্মের আবির্ভাব হয় কত সালে বা প্রথম প্রজন্মের ভাষা কোনটি? মেশিনের ভাষা। প্রথম প্রজন্মের আবির্ভাব হয় কত সালে? 1945 সালে। এরপরে আমরা দ্বিতীয় প্রজন্ম যদি যাই, দ্বিতীয় প্রজন্মটা হচ্ছে 1950 সালে, যেটাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। তাহলে এখান থেকেও আমাদের প্রশ্ন হতে পারে, মেশিনের ভাষাটাকে আমরা জানি এটাকে যান্ত্রিক ভাষা আমরা বলতে পারি বা যন্ত্র ভাষা, আর
অ্যাসেম্বলি ভাষাটাকে আমরা সাংকেতিক ভাষা বা নেমিনিক কোড বলতে পারি, সাংকেতিক বা নেমনিক। আমরা ওদিকে দেখবো আবার। তাহলে আমাদের প্রশ্ন হতে পারে অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের? দ্বিতীয় প্রজন্মের শুরুটা কত সালে হয়? 1950 সালে। তো এই হচ্ছে দ্বিতীয় প্রজন্ম। তৃতীয় প্রজন্মটা হয় 1960 সালে, যেটাকে বলা হয় উচ্চ স্তর, হাই লেভেল। উচ্চ স্তর ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমাদের এখান থেকে প্রশ্ন হতে পারে যে উচ্চ স্তরের ভাষা কোন প্রজন্মের? আমরা বলবো তৃতীয় প্রজন্মের, বা 1960 সালে কোন প্রজন্মের ভাষার আবির্ভাব হয়? তৃতীয় প্রজন্মের। এরপরে আমরা চতুর্থ প্রজন্ম চলে যাচ্ছি 1970 সালে। চতুর্থ প্রজন্ম আমরা চলে যাচ্ছি 1970 সালে। এটাকে বলা হয় অতি উচ্চ স্তরের ভাষা, অতি উচ্চ স্তরের ভাষা, অর্থাৎ ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপরে পঞ্চম, 1980 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত, এটাকে আমরা বলছি স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা, স্বাভাবিক বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তাহলে এক নজরে কিন্তু আমরা এখানে প্রশ্নগুলো আমরা দেখে নিলাম যে প্রোগ্রামিং প্রজন্মের যে জেনারেশন সেটি 5টি। প্রথম প্রজন্ম 1945, এটা মেশিনের ভাষা বা যান্ত্রিক ভাষা। দ্বিতীয় প্রজন্ম 1950, যেটাকে অ্যাসেম্বলি ভাষা বা সাংকেতিক ভাষা বা নেমনিক কোড দিয়ে আমরা প্রকাশ করব। তৃতীয় প্রজন্ম 1960 সালে উচ্চ স্তরের ভাষা বা উচ্চতর ভাষা, যেটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলছি আমরা। চতুর্থ প্রজন্ম হচ্ছে 1970 সালে, যেটাকে অতি উচ্চ স্তরের ভাষা বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। পঞ্চম প্রজন্ম 1980 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত, যেটাকে আমরা স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা বা ল্যাঙ্গুয়েজ আমরা বলবো। এই হচ্ছে প্রোগ্রামের যে ভাষার প্রজন্ম বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জেনারেশন। এই হচ্ছে 5টি জেনারেশনের সংক্ষিপ্ত একটি বিবরণ। এরপরে আমরা চলে যাচ্ছি অন্য একটা বিষয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এই ক্লাসটি কেমন লাগতেছে আর কোথাও কোনো ছোটখাটো ভুল ত্রুটি রয়েছে কিনা সেটি লক্ষ্য করবা। হয়তো আমি কথাই মুখে বলতেছি যে এরকম, কিন্তু লিখতে গিয়ে হয়তো আমার ছোটখাটো ভুলও হতে পারে, যেটা আমার চোখে হয়তো ধরা নাও করতে পারে, সেজন্য তোমরা একটু লক্ষ্য রাখবা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এরপরে আমরা চলে যাচ্ছি যে প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোগ্রামের ভাষাসমূহ। প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যের ভিত্তিতে, প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোগ্রামের ভাষাকে দুটি ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা বললাম যে প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোগ্রামের ভাষাকে 2টি ভাগে ভাগ করা হয়। এখন 2টি ভাগে যে ভাগ করা হয় বা সেটা কি? এক, নিম্ন স্তরের ভাষা, যেটাকে লো লেভেল বলছি আমরা। 2 নম্বর, উচ্চ স্তরের ভাষা, যেটা কি হাই লেভেল। এই হচ্ছে প্রোগ্রামিং রচনার বৈশিষ্ট্যের ভিত্তিতে
আমাদের প্রোগ্রামের যে ভাষা এটিকে দুইটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা নিম্ন স্তরের ভাষা আর একটা উচ্চ স্তরের ভাষা। এই নিম্ন স্তরের ভাষাটাকে আমরা অলরেডি দুইটি ভাগে ভাগ আমরা করেছি। কি কি? একটা মেশিনের কথা দেখলাম বা যান্ত্রিক বা যন্ত্র ভাষা, আর এটা অ্যাসেম্বলি বা সাংকেতিক। এই হচ্ছে আমাদের নিম্ন স্তরের ভাষা দুটি ভাগে। আমরা আবারও যেটা আমরা প্রথমেই জেনারেশন 5টিতে দেখেছিলাম সেটা এখানে আমরা আবারও তুলে ধরলাম। তো এই প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোগ্রামের ভাষাকে দুইটি ভাগে ভাগ করা হয়, সেটি কিন্তু আমরা অলরেডি এখানে দুটি ভাগে দেখলাম। একটা নিম্ন স্তরের যেটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আর এটা উচ্চ স্তরের ভাষা যেটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। নিম্ন স্তরের ভাষাটাকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা, আর একটা অ্যাসেম্বলি বা সাংকেতিক বা নেমনিক। এই হচ্ছে আমাদের যে আমাদের ভাগ বন্টন, সেটা আমরা এখানে দেখে নিলাম। এরপরে আমরা চলে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু পড়তেছি পঞ্চম অধ্যায়, যেটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নামে যে অধ্যায়টি পরিচিত, সেটি আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি পড়তেছি। এটা একটা আবশ্যিক বিষয়। আসলে আমরা এটিকে খুব এ প্লাস পাওয়ার জন্য এটি একটি সহজ সাবজেক্ট। আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় কঠিন হিসেবেও এটা আমাদের পরিচিত আছে, যেমন সার্কিট আছে, বাইনারি দশমিক, এই ধরনের সংখ্যা পদ্ধতির রূপান্তর রয়েছে, HTML ওয়েব ডিজাইনের যে বিষয়টা সেটা রয়েছে, এখানে প্রোগ্রামের যে প্রোগ্রামিং বিষয়গুলো সেগুলো রয়েছে। তো এই সব বিষয়গুলো হিসাব করে দেখলে মূলত এটাকে আমরা বলতে পারবো যে এটি খুব একটা সহজ না, এটাকে আমরা একটু জটিলই মনে করে থাকি, বা যারা এক মানবিক বা বাণিজ্য শাখার স্টুডেন্ট তারা মূলত এটাকে জটিল হিসেবেই দেখেন। বিজ্ঞানের যারা স্টুডেন্ট তাদের জন্য হয়তো এটা একটু সহজ। তো যাই হোক, এবারে আমরা চলে যাচ্ছি মেশিন ভাষা সম্পর্কে। এই মেশিন ভাষা সম্পর্কে আমরা চলে যাচ্ছি। এখন মেশিন ভাষা কম্পিউটারের নিজস্ব ভাষাকেই কিন্তু মেশিন ভাষা বলা হয়। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা যেটা, সেটা মেশিন ভাষা, মেশিন বা যান্ত্রিক ভাষা বলা হয়। এটা একটা আমাদের প্রশ্ন হয়ে গেল, কম্পিউটারের নিজস্ব ভাষাকেই মেশিন বা যান্ত্রিক ভাষা বলা হয়। এই মেশিন ভাষা মূলত 0 এবং 1 দিয়ে নিয়ন্ত্রিত, অর্থাৎ কি বাইনারি। আমরা এটা মনে রাখবো যে মেশিন ভাষার যে প্রক্রিয়া করা হয় সেটা 0 এবং 1 দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ বাইনারি। এই 0 1 এবং বাইনারি যেটাকে আমরা বলছি 0 এবং 1, অর্থাৎ এই দুইটা তো বাইনারি বিট। এটা অর্থাৎ বাইনারি ছাড়াও আমাদের এটাকে হ্যাক্স পদ্ধতি ব্যবহার করেও করা হয়, নিয়ন্ত্রণ করা হয়। তাহলে এটা আমরা মনে রাখবো যে কম্পিউটারের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা বলা হয়। এই মেশিনের ভাষা 0 এবং 1 বা বাইনারি ব্যবহার করে নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া এই 0 1-এর পরিবর্তে কখনো কখনো হ্যাক্স পদ্ধতি ব্যবহার করেও হয়তো আমাদের লেখা হয়। অর্থাৎ বিদ্যুতের যে হাই ভোল্টেজ লো ভোল্টেজ এই বিষয়টা আমরা এখানে এই দুটাকে আমরা 0 এবং 1 দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। আমরা এবারে চলে যাচ্ছি যে তাহলে কম্পিউটার এমন একটি যন্ত্র, আমরা এটা জানি যে কম্পিউটার এমন একটি যন্ত্র যেটা শুধুমাত্র 0 এবং 1-ই বুঝে থাকে, অর্থাৎ বাইনারি বুঝে থাকে। কম্পিউটারের যে গাণিতিক কাজকর্ম সেটা করার জন্য আমাদের এই 0 1 ব্যবহার করা হয় বা বাইনারি ব্যবহার করা হয়। মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে
অবজেক্ট বা বস্তু প্রোগ্রাম বলা হয়। এটা একটা মনে রাখবো আমরা মনে রাখবো এই ভাষা ব্যবহার করে কম্পিউটার বর্তনের ভুল ত্রুটি সংশোধন করা হয়। আরো এখান থেকে আমরা মনে রাখবো যে এই ভাষা অনুশীলনের মাধ্যমে কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে ধারণা অর্জন করা যায়। কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে ধারণা অর্জন করা যায়। আমরা কিন্তু এখানে লিখলাম কম্পিউটারের নিজস্ব ভাষাকে যান্ত্রিক ভাষা বলা হয়। এছাড়াও আমরা আরেকটা পয়েন্ট এখানে লিখব, এখানে মেশিন ভাষায় বিট, বাইট, মেমোরি অ্যাড্রেস ব্যবহার করা হয়। মেমোরি অ্যাড্রেস ব্যবহার করা হয়। তো যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বিষয়টি এখানে লক্ষ্য করছি সেটা এখানে আমরা একটু লক্ষ্য করি। আমরা কি কি বিষয় খুব সহজেই বা খুব ভালো করে মনে রাখবো। আমরা বললাম যে কম্পিউটারের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বলা হয় বা যান্ত্রিক ভাষা হয়। এই 0-1 অথবা বাইনারি, এটা মনে রাখবো। এছাড়াও আমরা হ্যাক্স পদ্ধতির কথা বললাম, সেটা মনে রাখবো। আর লিখিত ভাষার প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম অথবা অবজেক্ট প্রোগ্রাম বলা হয়। তারপরে কম্পিউটার বর্তনের ভুল ত্রুটি, এই যে কম্পিউটার বর্তনের ভুল ত্রুটির কথা, এটা আমরা মনে রাখবো। তারপরে যে অভ্যন্তরীণ সংগঠন, এই যে অভ্যন্তরীণ সংগঠন, এটা আমরা মনে রাখবো। এখানে বিট, বাইট বা মেমোরি অ্যাড্রেস, এই কথাগুলো আমরা কিন্তু খুব সহজেই মনে রাখার চেষ্টা করব, কারণ এগুলো আমাদের বহু নির্বাচনী প্রশ্নে চলে আসে। সেই জন্য হয়তো আমরা এই বিষয়গুলো একটু খুব সহজ করেই মনে রাখব। তা শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় করতেছি। এরপরে আমরা চলে যাচ্ছি মেশিন ভাষায় যেসব নির্দেশ দেওয়া হয়, মেশিন ভাষায় যেসব নির্দেশ দেওয়া হয় সেগুলোকে চারটি ভাগে ভাগ করা হয়। সেগুলোকে চারটি ভাগে ভাগ করা হয়। কি কি আমরা জানি, গাণিতিক নিয়ন্ত্রণ, গাণিতিকে কি কি থাকতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ন্ত্রণ, ইনপুট আউটপুট, আর একটা প্রত্যক্ষ ব্যবহার। প্রত্যক্ষ ব্যবহার, এই হচ্ছে যেসব নির্দেশ দেওয়া হয় সেগুলোকে চারটি ভাগে ভাগ করা হয়। আর একটি এখানে প্রশ্ন রয়েছে যে মেশিন ভাষায় নির্দেশের দুটি অংশ। মেশিন ভাষার নির্দেশের দুইটি অংশ কি কি? এক,
একটা হচ্ছে অপ কোড বা অপারেশন কোড, অপ কোড বা অপারেশন কোড। অপ কোডটা কি? অপ কোড কম্পিউটারকে কি ধরনের অপারেশন হবে তা বলে দেয়। অপ কোড হচ্ছে কম্পিউটারকে কি ধরনের অপারেশন হবে তা বলে দেয়, কি ধরনের অপারেশন হবে এটা বলে দিবে। আর 2 নাম্বার হচ্ছে অপ কোড অপারেন্ট, এটা নির্দেশ দিবে, নির্দেশ দিবে। এখানে আমরা যে বিষয়টা বললাম যে যেসব নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশের দুইটি অংশ, একটি হচ্ছে অপ কোড বা অপারেশন কোড, এখানে কম্পিউটারকে কি ধরনের অপারেশন হবে সেটা বলে দিবে। আর অপারেন্ট হচ্ছে কম্পিউটারকে কি ধরনের অপারেশন হবে বা কোন ধরনের কাজ করবে সেটা নির্দেশ প্রদান করবে। এই হচ্ছে দুটা বিষয়। এই হচ্ছে আমাদের মেশিন সম্পর্কিত। এরপরে আমরা চলে যাচ্ছি এক নজরে, কিছুক্ষণ আগে আমরা শুরুতে যে বিষয়টি বললাম, এখানে আমরা মেশিন ভাষার আরো কিছু বিষয় পড়ব, মেশিন ভাষার সুবিধা অসুবিধাগুলো সেগুলো একটু আমরা লক্ষ্য করব। এরপরে আমরা চলে যাচ্ছি অ্যাসেম্বলি ভাষা। তো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসেম্বলি ভাষা সম্পর্কে আমরা কিছুক্ষণ আগেই বললাম যে এটাকে সাংকেতিক ভাষা বলা হয় বা নেমনিক কোড। তো এটা 1950 সালে, তাহলে আমাদের প্রথম প্রজন্মের পরে যে ভাষার উদ্ভব হয় সেটাকে আমরা দ্বিতীয় প্রজন্মের ভাষা বা অ্যাসেম্বলি ভাষা বলা হয়। মেশিনের পরে যে ভাষাটা সেটা অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা 1950 সালে উদ্ভব হয়। এটা মূলত সাংকেতিক ভাষা, বিভিন্ন সংকেতের সাহায্যে এই ভাষাটা দেওয়া হয়, সেজন্য এটাকে সাংকেতিক ভাষাও বলা হয়ে থাকে। এছাড়াও এটাকে সাংকেতিক বলতে এটা কেন বলা হয়, যে আমরা বলছিলাম যে মেশিন ভাষায় বাইনারি অথবা 0-1 অথবা আমরা বলছিলাম যে হ্যাক্স পদ্ধতি ব্যবহার করে কাজ করা হয়। তো এখানে হ্যাক্স পদ্ধতি বা বাইনারি না ব্যবহার করে বিভিন্ন সংকেতের সাহায্যে এই ভাষাটা ব্যবহার করা হয়। অর্থাৎ অ্যাসেম্বলি ভাষায় 0-1 বা বাইনারি অথবা হ্যাক্স পদ্ধতি ব্যবহার করা হয় না, সেটার পরিবর্তে কি ব্যবহার করা হয়? সংকেত ব্যবহার করা হয়। এই জন্য এটাকে আমরা সাংকেতিক ভাষা বলবো। এই মেশিন ভাষার যে একটা সুবিধা হচ্ছে যে মেমোরি অ্যাড্রেস বিবরণের প্রয়োজন হয় না। এটা সুবিধা একটা, যে যেটা একটা গুরুত্বপূর্ণ সুবিধা, মেমোরি অ্যাড্রেসের বিবরণের প্রয়োজন হয় না। মেমোরি অ্যাড্রেসের বিবরণের প্রয়োজন হয় না, বিবরণের প্রয়োজন হয় না। তারপরে হয়তো আমাদের প্রোগ্রাম দক্ষ সংক্ষিপ্ত হয়। এই ভাষায় রচিত প্রোগ্রাম দক্ষ ও সংক্ষিপ্ত হয়। ভুলের পরিমাণ কম হয়। ভুলের পরিমাণ কম হয়, ডিবাগ করা সহজ, ডিবাগিং করা সহজ। এই হচ্ছে আমাদের সুবিধা। এছাড়াও আমাদের কিছু অসুবিধা রয়েছে, সেই অসুবিধাগুলো তোমরা তোমাদের পাঠ্য বইগুলোতে, তোমাদের যে বোর্ড বইগুলো আছে সেগুলোতে তোমাদের একটু দেখে নিবা। আমরা এরপরে চলে যাচ্ছি উচ্চ স্তরের ভাষা। আমাদের ক্লাসটা একটু দীর্ঘ হচ্ছে, তো তার আগে আমি আরেকটা বিষয় এখানে বলে রাখি, মধ্যম স্তরের ভাষা, যেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ পড়া বা পরীক্ষায় চলে আসছে। মধ্যম স্তরের বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ।
এটাকে আমরা একটু দেখে নিই। তো আমরা যদি বলি তাহলে কিন্তু খুব সহজেই বলতে পারি যে দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের মাঝামাঝি স্তরের যে ভাষা সেটাকে আমরা বলবো মধ্যম স্তরের ভাষা। মূলত এই মধ্যম স্তরের ভাষাটা 1960 সালে উদ্ভব হয়। তাহলে আমরা এক কথায় যদি বলতে পারি যে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের মাঝামাঝি স্তরের যে ভাষা সেটাকে আমরা মধ্যম স্তরের ভাষা বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই মিড লেভেল ল্যাঙ্গুয়েজটা 1960 সালে দিকে উদ্ভব হয়। এছাড়াও আমরা খুব ব্যাপকভাবে বা সুন্দর করে যদি লিখতে তাহলে আমরা বলবো যে মধ্যম স্তরের ভাষা হলো মধ্যম স্তরের ভাষা হলো এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা যে কোনো কম্পিউটারে নির্বাহ করা সম্ভব। তাহলে এই নিম্ন স্তরের ভাষাগুলোর মধ্যে আমাদের কি কি পড়তেছে আমরা একটু দেখে নিই। আমাদের পড়তেছে সি ভাষা, সি প্লাস প্লাস, আমাদের পড়তেছে ফোর্থ ভাষা, আমাদের পড়তেছে ফরট্রান প্যাসকেল, ফরট্রান, আর আমাদের আছে ম্যাক্রো অ্যাসেম্বল। তাহলে এই হচ্ছে আমাদের। এছাড়াও কিছু সুবিধা বা বৈশিষ্ট্য আমাদের রয়েছে, সেগুলো আমাদের একটু দেখে নেওয়া দরকার। সেগুলো তোমরা তোমাদের পাঠ্য বইগুলোতে দেখে নিবা। আমি প্রথমে লিখেছি সি ভাষা, তারপরে সি প্লাস প্লাস, তার ফোর্থ, তার প্যাসকেল, ফরট্রান, ম্যাক্রো অ্যাসেম্বল। এগুলো হচ্ছে আমাদের মধ্যম স্তরের ভাষা। এটা কিন্তু আমাদের পরীক্ষায় খুব চলে আসে যে সি একটি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, ব্যাখ্যা করো, 2 মার্কের প্রশ্ন বা বুঝিয়ে লেখো, বা সিকে কেন মধ্যম স্তরের ভাষা বলা হয় এটা সম্পর্কে লেখো। সেক্ষেত্রে আমাদের এই সংজ্ঞাটা দিতে পারি। তাছাড়া তার যে কিছু বৈশিষ্ট্য বা সুবিধা রয়েছে সেগুলো তোমরা একটু পাঠ্য বইয়ে তোমাদের দেখে নিবা। তো আমরা এখানে তার একটা সংজ্ঞা পেলাম। এখানে আমরা 2 মার্কের প্রশ্নটাই সব থেকে বেশি আছে, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝো বুঝিয়ে লেখো, বা সিকে কেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় সেটা সম্পর্কে বুঝিয়ে লেখো। এই ধরনের প্রশ্নগুলো আমাদের আসলে আমরা হয়তো এখান থেকে আর আমাদের পাঠ্য বইয়ের সাথে মিল দেখে একটু পরে অ্যান্সার দিলেই হয়তো আমরা দিতে পারবো। বহু নির্বাচনী প্রশ্ন এখান থেকে আমাদের হতে পারে। যাই হোক, এরপরে আমরা চলে যাচ্ছি উচ্চ স্তরের ভাষা। তো উচ্চ স্তরের ভাষায়, যেটাকে আমরা হাই লেভেল বলছি, আমি এটাকে একটু সংক্ষেপ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা আমরা কেন ব্যবহার করব? যে মেশিন বা অ্যাসেম্বলি ভাষায় যদি কোনো প্রোগ্রাম রচনা করা হয় সেটা কম্পিউটারের জন্য আমরা জানি যে সুবিধাজনক। অর্থাৎ মেশিন বা অ্যাসেম্বলি বলতে আমরা জানি যে নিম্ন স্তরের ভাষা। তো নিম্ন স্তরের ভাষায় তৈরিকৃত প্রোগ্রাম যদি এক কম্পিউটারে ব্যবহার করা হয় তাহলে অন্য কম্পিউটারে কিন্তু সেটা ব্যবহার করা যায় না। তা বা নিম্ন স্তরের ভাষা হয়তো আমরা জানি যে মানুষের জন্য বোঝা সহজ, নিম্ন স্তরের ভাষা অর্থাৎ মেশিনের ভাষায় বা অ্যাসেম্বলি ভাষায় তৈরিকৃত প্রোগ্রাম বা রচনাকৃত প্রোগ্রাম কম্পিউটারের পক্ষে বোঝা সহজ হলেও মানুষের পক্ষে এই ভাষা কিন্তু বোঝা সহজ নয়। এ সকল অসুবিধা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, লাঘব পাওয়ার জন্য, অব্যাহতির জন্য কিন্তু উচ্চ স্তরের ভাষার আবির্ভাব হয়। উচ্চ স্তরের ভাষার আবির্ভাব হয়। উচ্চ স্তরের ভাষাটা কিন্তু আমরা বলেছিলাম কত, 1960 সালে। 1960 সালে এই উচ্চ স্তরের ভাষাটা মানুষ খুব সহজে বুঝতে পারে, লিখতে পারে, বলতে পারে, মনে রাখতে পারে। এটাকে আমরা ইংরেজি ভাষার মতোই একটা সদৃশ্য ভাষা বলতে পারি। তাহলে আমরা বলবো যে নিম্ন স্তরের ভাষা অর্থাৎ মেশিন এবং অ্যাসেম্বলি ভাষায় তৈরিকৃত প্রোগ্রাম এক কম্পিউটারে ব্যবহার করা গেলেও অন্য কম্পিউটারে ব্যবহার করা যায় না, বা মেশিন ভাষা কম্পিউটারের পক্ষে বোঝা সহজ হলেও মানুষের জন্য সেটা সহজ নয়। সেই জন্য এই উচ্চ স্তরের ভাষার আবির্ভাব হয়। আর উচ্চ স্তরের ভাষার আবির্ভাবটা 1960 সালে, 1960 সালে, যেটা আমরা তৃতীয় প্রজন্মের কথা বলেছিলাম।
আর এই এই ভাষাটা খুব সহজ, এই ভাষাটা খুব ব্যবহার করা সহজ, মনে রাখা সহজ, লেখা সহজ, পড়া সহজ, বলা সহজ, এবং এটা একটা ইংরেজি ভাষার মতোই। তো এই জন্য এই ভাষাটাকে আমরা এখান থেকে তার কিছু বৈশিষ্ট্য বা সুবিধা আছে, সেই বৈশিষ্ট্য বা সুবিধাগুলো তোমরা পড়বা। আমরা এখানে কিছু উদাহরণ এক্সাম্পল মনে রাখবো। এক্সাম্পলগুলো আমরা মনে রাখবো সি প্লাস প্লাস, আমরা মনে রাখবো জাভা, সি প্লাস প্লাস দিলাম, বেসিক দিলাম, প্যাসকেল দিলাম, ফোরটান দিলাম, পিএইচপি দিলাম, সি শার্প, সি শার্পটা হচ্ছে হ্যাশ চিহ্ন, এটাকে সি শার্প বলা হয়, সি শার্প বলা হয়। তো এগুলোই আমাদের কিন্তু, আর জাভা হতে পারে, হ্যাঁ। তো এগুলোকে আমাদের কিন্তু বলা হয় উচ্চ স্তরের ভাষা। তাহলে সি প্লাস প্লাস, বেসিক, প্যাসকেল, ফরটান, পিএইচপি, সি শার্প, জাভা, এগুলো হচ্ছে উচ্চ স্তরের ভাষা। এগুলো সম্পর্কে তোমরা একটু ভালো করে বিস্তারিত পড়বা, এগুলো আরো আমাদের এখানে হয়তো রয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি যে চতুর্থ প্রজন্মের ভাষা। তো আমরা চতুর্থ প্রজন্মের ভাষাটা, যেটাকে আমরা বলছিলাম ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অতি উচ্চ স্তর, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলি অতি উচ্চ স্তরের ভাষা। তাহলে এই অতি উচ্চ স্তরের ভাষাটা কি? তাহলে আমরা এক নজরে যদি বলি, এক নজরে যদি বলি তাহলে হয়তো আমরা বলতে পারবো যে কম্পিউটারে সহজে ব্যবহারের জন্য, কম্পিউটারে সহজে ব্যবহারের জন্য বিশেষ ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা বা অতি উচ্চ স্তরের ভাষা বলা হয়। এটার কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখে নিবা। এই বৈশিষ্ট্যগুলো তোমাদের HW পাশাপাশি তোমরা এগুলো একটু দেখে নিবা বইয়ে। আমরা বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখে নিবা। আমরা এখান থেকে এক্সাম্পল বা উদাহরণ হিসেবে যা করবো সেটা একটু আমি লিখে নিই। আমরা SQL, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, অরাকল, এগুলোকে চতুর্থ প্রজন্মের ভাষা বলা হয়। এছাড়াও আরো হয়তো অন্যান্য বই আরো থাকতে পারে, সেই ভাষাগুলো সম্পর্কে তোমরা একটু দেখে নিব। এরপরে চলে যাচ্ছি আমরা পঞ্চম প্রজন্ম। পঞ্চম প্রজন্ম আমরা বলছিলাম যেটাকে কৃত্রিম বা ন্যাচারাল বা স্বাভাবিক বলা হয়। পঞ্চম প্রজন্ম যেটা, সেটাকে আমরা বলছিলাম ন্যাচারাল বা স্বাভাবিক, বা স্বাভাবিক ভাষা বলা হয়। তাহলে প্রশ্ন হতে পারে যে কোন ভাষাটিকে বা কোন প্রজন্মের ভাষাকে বলা হয় ন্যাচারাল বা স্বাভাবিক। আমাদের পঞ্চম প্রজন্মের ভাষা বলবো। মূলত এই পঞ্চম প্রজন্মের ভাষা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন গবেষণায়, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন গবেষণায় এই পঞ্চম প্রজন্ম ব্যবহার করা হয়। পঞ্চম প্রজন্মের ভাষা ব্যবহার করা হয়। পঞ্চম প্রজন্মের ভাষাগুলো কি কি সেটা আমরা একটু মনে রাখবো, যে পঞ্চম প্রজন্মের ভাষাগুলো আমাদের কি কি। আমরা জানি মার্কারির কথা হয়তো জানি, OPS5 এটা হয়তো আমরা জানি। প্রলোগ, আমরা প্রলোগ সম্পর্কে মনে রাখবো। মার্কারি, OPS5, হ্যাঁ, এগুলো মূলত আমাদের
পঞ্চম প্রজন্মের ভাষা। তো দেখতে দেখতে কিন্তু আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। আমরা এই 5টা প্রজন্ম সম্পর্কে এখানে একটু সংক্ষেপে আলোচনা করলাম। এখানে প্রলগ, এটা একটা প্রশ্ন, বা এগুলো কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে। আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা, এই লাইনটা আমাদের মনে রাখবো। স্বাভাবিক বা ন্যাচারাল, এটা আমরা মনে রাখবো। এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব সহজেই মনে রাখতে হবে। তারপরে কিন্তু আমাদের এই বহু নির্বাচনী প্রশ্নের আনসারগুলো হয়তো আমাদের কাছে খুব সহজ হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে অনেক দূর একটা বড় একটা টপিক নিয়ে আলোচনা করলাম। আমরা আর এদিকে যাচ্ছি না। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে সেই প্রত্যাশায়, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এই পর্যন্ত রাখছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।